সমগ্র ভারতে গঙ্গা নদীর তীর ঘেঁষে অসংখ্য বিখ্যাত মন্দির ও তীর্থস্থান রয়েছে। দক্ষিণেশ্বর মন্দির তেমনই একটি বিখ্যাত মন্দির। বাঙালি সহ সকল হিন্দু ধর্মানুসারীর নিকট এই মন্দির অত্যন্ত প্রিয় একটি তীর্থক্ষেত্র। ভাস্কর্য, স্থাপত্য, মহিমা, ইতিহাস, সৌন্দর্য প্রতিটি ক্ষেত্রেই এই মন্দির বিশ্বের মানচিত্রে এক উল্লেখযোগ্য স্থান দখল করে রেখেছে। গঙ্গার শাখা হুগলি নদীর তীরে কলকাতার খুব কাছেই উত্তর 24 পরগনার কামারহাটি অঞ্চলে দক্ষিণেশ্বর অবস্থিত। মানবদরদী জমিদার রানী রাসমণি 1855 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। দেবী কালী এই মন্দিরে ভবতারিণী রূপে অধিষ্ঠিত। কেউ কেউ একে দক্ষিণাকালী নামেও অভিহিত করে থাকেন। ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত সাধক রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা করতেন। 1847 সালে বিধবা জমিদার রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পূজার মানসে কাশীতে তীর্থযাত্রার আয়োজন করেন। 24টি নৌকায় আত্মীয় স্বজন, দাসদাসী ও রসদ নিয়ে কাশী যাত্রার আয়োজন করেন। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্বরাত্রে রানী দেবী কালীর স্বপ্ন দর্শন পান। দেবী তাকে বলেন, কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করো। সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পূজা গ্রহণ করব। স্বপ্নাদেশ পেয়ে রানী রাসমণি মন্দির নির্মাণের আয়োজন শুরু করেন। জন হ্যাস্টি নামক এক ইংরেজের কাছ থেকে গঙ্গা তীরে 20 একর জমি কেনা হয়। লোকমুখে জায়গাটি সাহেবান বাগিচা নামে পরিচিত ছিল। এর একটি অংশ ছিল কচ্ছপাকার মুসলিম গোরস্থান, তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। 1847 সালে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন মহাসমারোহে মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করা হয়। এই মন্দির নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 9 লক্ষ টাকা। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। 1 বছর পর তার দেহাবসান ঘটলে প্রধান পুরোহিতের ভার নেন তার ছোট ভাই গদাধর, যিনি পরবর্তীকালে একজন বিখ্যাত কালী সাধকে পরিণত হন এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নামে পরিচিতি পান। তিনি তার স্ত্রী সারদা দেবীকে নিয়েই মন্দিরে বসতি স্থাপন করেন। দক্ষিণেশ্বর মন্দিরকে রামকৃষ্ণ তার সাধনা ক্ষেত্ররূপে বেছে নেন। মন্দিরটি বঙ্গীয় স্থাপত্য শৈলীর বা গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত। মূল মন্দিরটি 3 তলা, উপরের 2টি তলে এর 9টি চূড়া বণ্টিত হয়েছে। মন্দিরটি দক্ষিণমুখী। একটি উত্তোলিত দালানের উপর গর্ভগৃহটি স্থাপিত। এই দালানটি 46 বর্গফুট প্রসারিত এবং 100 ফুট উঁচু। গর্ভগৃহে শিবের বক্ষ পড়ে ভবতারিণী নামে পরিচিত কালী মূর্তিটি প্রতিষ্ঠিত। এই মূর্তিদ্বয় একটি রূপোর সহস্রদল পদ্মের উপর স্থাপিত। মূল মন্দিরের কাছে যে 12টি একই প্রকার দেখতে পূর্বমুখী শিব মন্দির রয়েছে, সেগুলো 8চালা স্থাপত্য রীতিতে নির্মিত। গঙ্গার একটি ঘাটে 2 ধারে এই মন্দিরগুলো দণ্ডায়মান। মন্দির চত্বরে উত্তর পূর্বে রয়েছে রাধাকান্ত মন্দির। এই মন্দিরে একটি রূপোর সিংহাসনে 21.5 ইঞ্চির কৃষ্ণ এবং 16 ইঞ্চির রাধা মূর্তি প্রতিষ্ঠিত। রানী রাসমণির গৃহদেবতা রঘুবীর জনার্দন নাড়ুগোপাল বর্তমানে দক্ষিণেশ্বরে অধিষ্ঠান করছেন। দক্ষিণেশ্বর মন্দির যাবেন কিভাবে? শিয়ালদহ থেকে দক্ষিণেশ্বর মন্দির যেতে হলে ডানকুনিগামী ট্রেনে উঠে পড়ুন। মিনিট 20 সময় লাগবে দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছাতে। সেখান থেকে পায়ে হেঁটে দক্ষিণেশ্বর কালী মন্দির। অপরদিকে হাওড়া থেকে ট্রেনে করে বালি নেমে সিঁড়ি বেয়ে উপরের রাস্তায় উঠে আসুন। সেখান থেকে অটোতে দক্ষিণেশ্বর কালী মন্দির। এছাড়া বেলুড় থেকে গঙ্গা পার হয়েও দক্ষিণেশ্বর আসা যায়। কলকাতার সব জায়গা থেকেই দক্ষিণেশ্বর যাওয়ার বাস পাওয়া যায়। ডিএন সিরিজের সমস্ত বাস দক্ষিণেশ্বর যায়। দক্ষিণেশ্বর অবধি মেট্রো রেলের কাজ শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই মেট্রো রেলে করেও দক্ষিণেশ্বর পৌঁছানো যাবে। দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার সঠিক সময়। এমনিতে সারা বছরই কলকাতার এই বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দির খোলা থাকে। অমাবস্যা এবং বিভিন্ন পুজোর দিনগুলোয় এখানে প্রচুর পরিমাণ জনসমাগম ঘটে। যারা ভিড় পছন্দ করেন না, তারা এই দিনগুলি এবং ছুটির দিন, বিশেষ করে শনি রবিবার এড়িয়ে যে কোনো দিন এখানে যেতে পারেন। ভোর বা সকালবেলায় যাওয়াটা সব থেকে সঠিক সময়। দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার আগে যেগুলি জেনে রাখা উচিত: মন্দিরের ভিতরে মোবাইল ফোন সুইচ অফ করে রাখা শ্রেয়। মন্দিরের চাতাল রোদে গরম হয়ে যায়। যারা লাইনে দাঁড়িয়ে পুজো দেবেন বলে ভাবছেন, তারা অবশ্যই ছাতা এবং জলের গ্লাস সঙ্গে রাখুন। গঙ্গার ধার থেকে খুব জোরে হাওয়া বয়, তাই মোমবাতি, ধূপকাঠি জ্বালাতে অসুবিধা হতে পারে। সঙ্গে মোটা মুখওয়ালা দেশলাই কাঠি অথবা লাইটার রাখুন। মন্দিরের অনেকগুলি দরজা, প্রত্যেক দরজার আলাদা আলাদা লাইন। যে দরজা দিয়ে মায়ের সম্মুখ অংশ দেখা যায়, সেই দরজা আগে থেকে চিহ্নিত করে রাখুন এবং সেই দরজার লাইনেই অপেক্ষা করুন।